চকবাজারে চুরিহাটটা এখন ধ্বংসস্তূপ, নেই গ্যাস, পানি, বিদ্যুতের সংযোগ। বাসায় তো থাকতে পারি না, বাচ্চা কাচ্চা এই যে কাপড় চোপড় ছাড়াই নিয়ে এসে পড়ছে। গাড়ি দুটো হঠাৎ দেখি ভাস্ট হওয়া শুরু করছে, তারপর যে আর ভাস্ট হওয়া শুরু হয়েছে আর থামেই নাই বাস। উপরে বিল্ডিং এর ভাঙে বসে আমি এখানে মাথায় আঘাত পেয়েছি, দুইজন দুই পাশে পড়ে গেছে। রিকশাওয়ালা সম্ভবত জায়গায় মারা গেছে। এই ওয়াহেদ ভবনের নিচে সেখানে হোটেল ছিল, কেমিক্যালের দোকান ছিল। উদ্ধারকৃত ৬৭ লাশের মধ্যে ৩৮ জন শনাক্ত, রাখা হচ্ছে ডিএনএ নমুনা। তারা দুই বন্ধু, একজন ভালো একদিকে পড়ছে আর একজনে আহত হয়েছে, অনেক তো মারা গেছে। আমরা এখনো খুঁজে পাইনি। এখানে আসছে, এখানে যত বডি আছে দেখছি, যেগুলো পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তার ওই যে ডিএনএ নমুনা প্রোফাইলিংয়ের মাধ্যমে ডিএনএ নমুনা সংগ্রহ করে এই কাজে সহযোগিতা। নাম্বার অনুযায়ী তাদেরকে আমরা আইডেন্টিফিকেশন এবং তাদের পোস্টমর্টেম করব। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। রাজধানীর চকবাজারের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের প্রায় ১২ ঘন্টার চেষ্টায় সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর ঘণ্টাখানেক পরই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র ও শিল্প মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস ৩টি তদন্ত কমিটি গঠন করেছে। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রক্তমাখা ছাই, পুড়ে যাওয়া যানবাহনের ধ্বংসাবশেষ আর কালিমাখা ভবন দেখে মনে হতে পারে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকার চিত্র। পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টার হাল এখন ঠিক এমনই। আগুনের লেলিহান শিখা কেবল প্রাণী কেড়ে নেয়নি, নিঃশেষ করে দিয়েছে বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও। এখন তো আমরা তো বাসায় তো থাকতে পারি না, বাচ্চা কাচ্চা এই যে কাপড় চোপড় ছাড়াই নিয়ে এসে পড়ছে। এখানে একটা মুদি দোকান ছিল, ফার্মেসি ছিল, এটা প্লাস্টিকের দোকান ছিল, তারপর উপরে অনেক কারখানা ছিল। আমাদের সাথে ঘুরতে পারতাম, আমরা তো এখানে এখন নাও থাকতে পারতাম। বুধবার রাত আনুমানিক 10টার দিকে চুরিহাট্টা মসজিদের গলি ও তার আশপাশের এলাকা হঠাৎ করেই কেঁপে ওঠে বিকট শব্দে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পুড়তে থাকে দোকানপাট, বসত বাড়ি। রেহাই পায়নি সরু রাস্তায় জট পাকিয়ে থাকা যানবাহনগুলোও। দুইটা গাড়িতে মনে হয় সংঘর্ষ হয়েছে বা কিছুই হয়েছে, কিন্তু গাড়ি দুটো হঠাৎ দেখি ভাস্ট হওয়া শুরু করছে, তারপরে আমরা সবাই দৌড় মারছি এখান থেকে। তারপর যে আর ভাস্ট হওয়া শুরু হয়েছে আর থামেই নাই বাস। ডান পাশে ছিল কেমিক্যালের দোকান, এই দোকান থেকে আগুনটা আরো বেশি ছড়ায়। প্রচুর জ্যাম ছিল, আমার গাড়ি ব্রেক করেছিল। হঠাৎ এমন বিকট শব্দ আইলো আর মনে করেন এখানে আগুন জ্বলে গেল। বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুনের ভয়াবহতা বাড়তে থাকে দ্রুতই। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের সাথে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার। এরপর বেলা 11টার দিকে বশমানে আগুন। এর ঘণ্টাখানিক পরেই আসে উদ্ধার কাজ সমাপ্তির ঘোষণা। উদ্ধার কাজ এবং আগুন নিয়ন্ত্রণের কাজের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে, কিন্তু সেই সাথে সাথে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের 3টি টিম এটা মনিটরিংয়ের আওতায় রাখবার জন্য 3টি টিম এখানে কাজ করবে। এই পর্যন্ত ৬৭ জন লাশের আমরা খবর পেয়েছি এবং ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ এই পর্যন্ত ৩৭ জনের লাশ শনাক্ত করতে পেরেছে। এখনো থেমে থেমে মাথাচাড়া দিচ্ছে আগুনের শিখা। বাড়ছে কেবল ধ্বংসের খতিয়ান। ক্ষতির সঠিক হিসেব অবশ্য এখনো মেলেনি অনেক ক্ষতিগ্রস্তের খোঁজও। গভীর শোক ও সমবেদনা, নিহতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ, তদন্ত কমিটি গঠন ও রিপোর্ট প্রদান। প্রতিবছর এই দিনে দোয়া মাহফিল ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা। ভুক্তভোগী সাধারণ মানুষের প্রশ্ন, আর কতদিন চলবে এমন প্রহসন? একটি নিছকই দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগুনে হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস। স্বজনের কোনো খোঁজই পাননি অনেকেই। মরদেহ পাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরছেন তারা। এখন পর্যন্ত ৩৭ জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। ঢাকা মেডিকেলের মর্গের একপাশে উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছিলেন আফরোজার বাবা। তখনও তিনি জানেন না জামাতা বেঁচে নেই। 1 মাস আগেই বিয়ে হয় তাদের। দোকান থেকে বাড়িতে পারেন এর একটা মনে কষ্ট আর কি। জামাই এমন, মেয়ের বাসুর মানে ওরা দুজনে
দোকানে ছিল, ওইখানে দুজনে দগ্ধ হয়ে গেছে, দুজনে মারা গেছে। আমরা লাশ শনাক্ত করতে পারছি এখন এখানে। জুতার ব্যবসায়ী মোশাররফ হোসেন বাবুল বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন। চুরিহাট্টায় যানজটে আটকে যায় তার রিক্সা। এরপর হঠাৎ বিস্ফোরণ। বেঁচে যাওয়া বন্ধু সাইফুল ইসলাম মর্গে আসেন বাবুলের মরদেহের খোঁজে। লাশ শনাক্তের পর ভেঙে পড়েন কান্নায়। আমরা দুজন রিক্সায় ছিলাম, তো হঠাৎ করে একদম 1 সেকেন্ডের ভিতরে একটা বিকট শব্দর পরে একদম অনেক দাউ দাউ করে 2 মানুষ সমান আগুন হয়ে গেছে পুরো এলাকা। উপরে বিল্ডিং এর ভেঙে বসে আমি এখানে মাথায় আঘাত পেয়েছি, 2 জন 2 পাশে পড়ে গেছি। রিক্সাওয়ালা সম্ভবত জায়গায় মারা গেছে। তারা 2 বন্ধু, একজন ফালায় একদিকে পড়ছে, আর একজনে আহত হয়েছে, অনেক তো মারা গেছে আমার বসে। অনেকের ভাগ্যে প্রিয়জনের মরদেহ জোটেনি। এক ডেকোরেটরের দোকানে থাকা জুম্মন হোসেনের কোনো খোঁজ পাননি তার স্বজনেরা। আমরা এখনো খুঁজে পাইনি। আমার আঙ্কেল হয়, উনি ডেকোরেটরের দোকানে, উনি ওখানে সবাই মিলে ফ্রেন্ড সার্কেল মিলে বসে। ওই অবস্থায় ওনাদের এই ঘটনাটা ঘটে। অন্য হাসপাতালেও গেছি, মিটফোর্টে গেছি, এখানেও আসছি, এখানে যত বডি আছে দেখছি। শনাক্ত হওয়া মরদেহগুলি একে একে স্বজনদের হাতে তুলে দিচ্ছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ। পুরে বিকৃত হয়ে যাওয়া মরদেহের ডিএনএ নমুনা সংরক্ষণে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এখানে যে সমস্ত ওই মৃতদেহ আছে যেগুলো পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তার ওই যে ডিএনএ নমুনা প্রোফাইলিংয়ের মাধ্যমে ডিএনএ নমুনা সংগ্রহ করে এই কাজে সহযোগিতা করব। প্রত্যেকটা লাশের আমরা করে একটা ট্যাগ নাম্বার দিয়ে দিব এবং ওই নাম্বার অনুযায়ী তাদেরকে আমরা আইডেন্টিফিকেশন এবং তাদের পোস্টমর্টম করব। তাতে সুবিধা হবে, তাদের আত্মীয় স্বজনরা তাকে আইডেন্টিফিকেশন করতে তাদের সহজ হবে। মেডিকেল কর্তৃপক্ষ বলছে যেসব লাশ শনাক্ত করা সম্ভব হচ্ছে না, ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়ে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আঞ্চলিক ভাষা না থাকলে বাঙালিদের অস্তিত্ব থাকবে না। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে বাংলায় রায় লিখতে উচ্চ আদালতের বিচারপতিদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বক্তব্যের শুরুতেই চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আমাদের আঞ্চলিক ভাষা তো থাকবেই, এটাকে একেবারে বাদ দেওয়া ঠিক না, কারণ বাদ দিলে আমাদের নিজেদের অস্তিত্বই থাকে না। এটাও ঠিক, সেটাও আমাদের থাকতে হবে, চর্চা থাকুক। তবে একটা বই পুস্তক পড়া বা শিক্ষার জন্য অবশ্যই একটা শুদ্ধ ভাষা থাকা দরকার। ইংরেজি একটা মাধ্যম হয়ে গেছে সারা বিশ্বে, কাজী আমাদের দেশে একটা দ্বিতীয় ভাষা হিসেবে সেটা শিখতে পারে। কিন্তু সাথে সাথে বাংলা ভাষা, মাতৃভাষা, যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, সেই ভাষাটাও সবাই যাতে শেখে, তার ব্যবস্থাটাও করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। ইংরেজি রায় যখন দেয়, সে রায়ে যে কি বলল তাকে নির্ভর করতে হয় তার সাথে যিনি আইনজীবী থাকেন তার উপর। তিনি যা বুঝিয়ে দেবেন সেটাই সে বুঝবে, নিজে পড়ে জানার কোনো সুযোগ তার থাকে না। আমাদের যারা আদালতে আছেন তারা যদি মাতৃভাষায় লেখার অভ্যাসটা করেন, সেটা অন্তত আমাদের জন্য স্বল্প শিক্ষিত যারা খুব সুবিধা হবে রায়টা পড়ে বোঝার যে এখানে কি বলতে চাচ্ছেন, কি লিখে যাচ্ছেন। নির্ভরশীল হতে হবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত রাতের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সরকার ভবিষ্যতে সতর্ক থাকবে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে চকবাজারের চুরিহাট্টা এলাকার ঘটনাস্থল পরিদর্শনে যান ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরিয়ে নিতে আরও সময় প্রয়োজন। পুরানো ঢাকার যে চিত্র, এখানকার চলাচল, ঘরবাড়ির যে চিত্র, এখানে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া খুবই কঠিন ব্যাপার। তারপরেও সরকার কিন্তু কোনো প্রকার লেথার্জি, আলস্যের পরিচয় দেয়নি, ব্যবস্থা তখনও নিয়েছে। এবার আমরা এ ঘটনা থেকে আবারও শিখলাম, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়, সেই ব্যাপারে আমরা সতর্ক থাকব। রাস্তার অবস্থা আসার সময় দেখেছেন কিভাবে দালান কোঠাগুলি হয়ে গিয়েছে। তো এইগুলিকে কোনো একটা কিছু সিস্টেমে আনতে হলে এটা যথেষ্ট সময়ের প্রয়োজন। আপনারা জানেন যে নিমতলির ঘটনার পরে আমরা বলেছিলাম আপনাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলি সরিয়ে নেন, তখন আমরা দেখেছি সরিয়ে নিয়েছে, আবার এগুলি আসছে। আমাদের মেয়র মহোদয় এটার জন্য কাজ করছেন এবং তিনি এইখানে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির পারমিশন দিচ্ছেন না। দর্শক, দুর্ঘটনা নিয়ে বিস্তারিত কথা বলতে চকবাজার স্থানীয়দের সাথে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল।
সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মামুন, স্বাগত জানাচ্ছি জনপদের সময়। আমি খান মোহাম্মদ রুমেল। আপনারা জানেন যে আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে গেছে চকবাজারের চুরিহাট্টা এলাকায়, সে ভয়াবহ অগ্নিকাণ্ড। এখন পর্যন্ত 70 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, এছাড়াও অসংখ্য মানুষজন আহত হয়েছেন। তো এইখানকার এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এখানে যোগ দিয়েছেন এই এলাকারই বেশ কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আছেন আমার সহকর্মী রাশেদ বাপ্পি, যিনি দিনভর এই ঘটনা কভার করেছেন, তার অভিজ্ঞতা আমরা শুনবো। তো শুরুতে আমি যেতে চাই মোহাম্মদ রাশেদুজ্জামান ওয়াহাবের কাছে, যিনি এফবিসিসিআইয়ের সদস্য এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন। রাশেদুজ্জামান ওয়াহাব, আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে এই যে আপনাদের এই সংকট, আমরা যদি বলি যে একেবারে অগ্নিস্ফুলিঙ্গের উপরে আপনারা অবস্থান করছেন, রাসায়নিকের যে গোডাউন এখানে রয়েছে, যার কারণে আজকে এই আগুনের ভয়াবহতা, তো এগুলো আসলে এখান থেকে সরছে না কেন, আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয় যে এখানে রাসায়নিক দ্রব্য যে গোডাউনের কথা বলতেছেন, তাই এখানে রাসায়নিক দ্রব্য যে আমাদের চকবাজার একটা ঐতিহ্যবাহী মার্কেট, এখানে আপনার গিয়ে যে ব্যবসায়ী যেগুলো আছে, যে বডি স্প্রে, সেন্ট, কেমিক্যাল জাতীয় আমাদের চকবাজারের মার্কেটগুলো, তা এইখানে যে আজকে পুরান ঢাকার কথা বলবেন, যে যে অগ্নিপাতটা হয়েছে আপনার এই চুরিহাট্টাতে, সেটা আপনার একটা গাড়ির সিলিন্ডার বাস্ট হওয়াতে পাশে ছিল দুটো হোটেল, সেখানে গ্যাস সিলিন্ডার ছিল, সেই গ্যাস সিলিন্ডারগুলো যখন বাস্ট হয়, তা পাশের বিল্ডিংয়ে যে আপনার ওই বডি স্প্রে, তারপর গিয়ে আপনার কেমিক্যাল বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। তো এই জিনিসগুলো এরকম যে আবাসিক এলাকায় দিনের পর দিন, বছরের পর বছর নিয়ে আপনারা অবস্থান করছেন, এগুলোকে অন্য কোথাও সরিয়ে নেওয়া যায় না? এগুলো পদক্ষেপ নিতে হবে আমাদের বর্তমান সরকার, উনি যে বাণিজ্য মন্ত্রণালয়, উনি যদি কঠোরভাবে পদক্ষেপ নেন, যে একটা স্থান করে দেন যে সেইখানে এই কেমিক্যাল জাতীয় দ্রব্য ওখানে রাখা হবে, সেখান থেকে যদি আমরা ওই পুরান ঢাকা যারা আছে, আমরা যারা ব্যবসায়ী করি, আমাদের ব্যবসা করে খেতে হবে। আজকে আপনি সরকারি উদ্যোগের কথা বলছিলেন, আমি আরেকজনের কাছে যেতে চাই। আছেন আমার সঙ্গে মোহাম্মদ নয়ন, তিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং একটি সামাজিক সংগঠন লিজেন্ড ফাউন্ডেশনের তিনি জয়েন্ট সেক্রেটারি। তো তার সঙ্গে কথা বলতে চাই। রাশেদ ভাই যেটি বলছিলেন যে সরকারি উদ্যোগের কথা, সরকারি উদ্যোগের পাশাপাশি আপনারা যারা এখানকার নাগরিক বা আপনি যেরকম সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত, আপনাদের সচেতন হওয়ার বা আপনাদের নিজেদের কোন উদ্যোগের কোন সুযোগ আছে বলে মনে করেন? অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত আমাদের, এবং আমরা এটা আজকে অনেক বড় ভাই, এলাকার মুরব্বীগণ এবং ছোট ভাইদের নিয়ে আমরা অনেকে আলোচনা করেছি। আমরা এই পুরান ঢাকাতে কোনো রাসায়নিক দ্রব্য কারখানা, কোনো গোডাউন এটা আমরা রাখতে দেব না। এটা খুবই বিপজ্জনক, আর এই বিপজ্জনক আমরা করতে চাই না। এবং আমার একটাই দাবি এখন পরিবেশ মন্ত্রণালয়ের কাছে এবং পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, এটা আমার আকুল আবেদন এলাকাবাসী, পুরান ঢাকার বাসীর পক্ষ থেকে তার কাছে বিশেষভাবে অনুরোধ করছি, এই পুরান ঢাকা থেকে আপনি এই রাসায়নিক দ্রব্য, কেমিক্যালের গোডাউন, তার প্লাস্টিকের কারখানা, এগুলি পুরান ঢাকা থেকে উচ্ছেদ করার জন্য আপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং গতকালকে রাত্রে আগুন লাগার সময় যে দৃশ্য আমি দেখেছি, আমার বয়স 40 থেকে 42 বছর হয়ে গেছে, এর আগে 8 থেকে 10 বছর আগে নিমতলিতে একটা ট্র্যাজেডি হয়েছিল, অনেক লোক মারা গেছে। আমার তো মনে হয় ওটাও ফেল হয়ে গেছে এই আগুনের সামনে, এই চকবাজার ট্র্যাজেডি ওটাও ফেলে গেছে। আমি গতকালকে আমাদের এলাকার সম্মানিত সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেব এবং 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী হাসান পিল্লু, তারা যেভাবে দৌড়ঝাঁপে এসে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে হাজী মোহাম্মদ সেলিম সাহেব, মানে এটা কল্পনার বাইরে। আপনার কাছে আবার একটু বাপ্পির কাছে যেতে চাই। বাপ্পি, এই যে মোহাম্মদ নয়ন যেটি বলছেন যে নিমতলির আগুনের ভয়াবহতাকে ছাড়িয়ে গেছিল এই আগুনটা, আপনি তো দিনভর কভার করেছেন, আপনার অভিজ্ঞতা কি বলেন, সংক্ষেপে বলবেন? আমি সারাদিন যে এই সংবাদ সংগ্রহ করেছি, আমার পর্যবেক্ষণ যেটি তার কথার সঙ্গে মিলে যায়। কারণ হচ্ছে নিমতলির ট্র্যাজেডিতে আমরা যেটা দেখছি 2010 সালের 3 জুনে, তার সঙ্গে হুবহু মিলে যায়। কিভাবে হুবহু মিলে যায়? এই আগুন যখন লাগে, আগুন লাগার পরে কি হয়, মানুষ যদি আগুন দেখতে পায়, সেক্ষেত্রে কিন্তু অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার একটা পথ থাকে, যে জানতে পারে আগুন লেগেছে বা দেখতে পায়। কিন্তু এই আগুন কিন্তু কেউ নিরাপদে সরে যাওয়ার কোনো সুযোগ পায়নি, কারণ আগুন লাগার সঙ্গে সঙ্গেই পুরো এলাকা কিন্তু বিস্ফোরিত হয়েছে। অনেকেই কিন্তু বিকট শব্দ শুনতে পেরেছে এবং এটি কিন্তু আমরা শুনেছি। একই সঙ্গে আমরা সিলিন্ডার বিস্ফোরণের কথা শুনছি অনেকের মুখে। এছাড়া যে কথা বলা হচ্ছিল, আপনার কাছে আবার আমি আসবো, একটু ঘুরে আসছি, যে আমরা আবার আলোচনায় ফিরবো। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে আপনারা থাকুন। দর্শক, চকবাজারে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনা বিষয়ে কথা বলতে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল।
আবারও চকবাজার অগ্নিকাণ্ড প্রসঙ্গ। এই মুহূর্তে ঘটনাস্থলে স্থানীয়দের সাথে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবারও স্বাগত জানাচ্ছি জনপদের সময়। এবার আমাদের সঙ্গে আমরা কথা বলবো বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে। জনাব শহীদুল্লাহ, আপনার তো এই এলাকায় ব্যবসা করেন, তো যে সংকটগুলোর কথা এর আগে আলোচিত হলো, তো এই সংকট নিরসনে আসলে কি করা যেতে পারে আপনার কি মনে হয়? ধন্যবাদ সমাজ টিভিকে। আমাদের একটাই সমাধান করতে হবে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মানে যানজট মুক্ত করতে হবে। রাস্তাঘাটে যেমন কেউ বাসার বিল্ডিংয়ের কাজের আসবাবপত্র না থাকতে পারে, এগুলি আমাদের দেখতে হবে। আর বিশেষ করে মনে করেন এই যে আগ্নেয় ঘটনাটা ঘটছে, এটা মনে করেন এটা আরও দুর্ঘটনা এরকম হতে পারে। আমাদের এই এলাকাতে কেমিক্যাল এবং যেগুলোই আছে কারখানা আছে, এগুলো অবশ্যই এমপি মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, হাজী সেলিমের কাছে আমাদের অনুরোধ, এগুলি যেমন আপনি আমাদের এই এলাকা থেকে সম্পূর্ণ মুক্ত করে দেয়। ধন্যবাদ আপনাকে। তিনি যেটি বলছেন মোহাম্মদ শহীদুল্লাহ, যে ব্যবসায়ীদের কথা যে মালামাল রাস্তায় না রাখা হয়, যানজট নিরসনের জন্য উদ্যোগ নেওয়া হয়, তো এই ক্ষেত্রে আপনি তো এফবিসির সদস্য, আপনার ব্যবসায়ীদের প্রতি কি নির্দেশ বা কি অনুরোধ থাকবে? আমার অনুরোধ থাকবে, আপনারা জানেন ঢাকা 7 আসনের মাটি ও মানুষের নেতা হাজী মোহাম্মদ সেলিম, তিনি কিছুদিন আগে ব্যবসায়ীদের নিয়ে একটা মিটিং করেছে যে রোডঘাটের যে যানজট সেটা মুক্ত করার জন্য এবং মাল রোডে ঘাটে যাতে ফেলে না রাখে সেই ব্যাপারে আলোচনা করেছেন। গত রাত্রে যে অগ্নিপাতটা ঘটে 10:35 আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মাননীয় হাজী মোহাম্মদ সাইদ খোকন উপস্থিত ছিলেন, আমাদের লালবাগের মাটি ও মানুষের নেতা হাজী মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন এবং 30 নং ওয়ার্ড কাউন্সিলর হাজী হাসান পিল্লু উপস্থিত। তারা তো ছিলেন, আপনাদের কি করণীয় আছে? আমাদের করণীয় আছে, আমাদের সচেতন হতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আসতে চাই মোহাম্মদ নয়নের কাছে। আপনি একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, তো আপনারা যারা সামাজিক সংগঠন করেন, এই পুরনো ঢাকার এইসব সংকট নিরসনে আপনারা নিশ্চয়ই ভূমিকা রাখার সুযোগ আছে, সেই জায়গাটাতে আপনারা কতটুকু তৎপর? অবশ্যই আমরা এটা থাকবো, ইনশাল্লাহ আমরা থাকবো। লিজেন্ড ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের যত ধরনের সহযোগিতা লাগে করব, এবং আমাদের এলাকার মাননীয় সংসদ সদস্য এবং ওয়ার্ড কাউন্সিলর হাজী হাসান পিল্লু, তাদের যে ভূমিকা ছিল গতকালকে, আমি এই ভূমিকা থেকে আশ্চর্য হয়ে গেছি। এমপি সাহেব অসুস্থ মানুষ, তো অসুস্থ শরীর নিয়ে আইসার দিক নির্দেশনা দিচ্ছে। ওয়ার্ড কাউন্সিলর হাসান পিল্লু সে নিজের হাতে পানির পাইপ নিয়ে পানির সে দৌড়াদৌড়ি করতেছে। আমি তো এগুলি দেখে আশ্চর্য। এরাই জাতির ভবিষ্যৎ, আমরা এদেরকে নিয়ে আগে বাড়তে চাই। আপনারা যারা নাগরিকরা আছেন, আপনাদের সচেতন হওয়ার সুযোগ আছে কিনা, কিংবা আপনাদের জন্য আর কি করণীয় হতে পারে? আমাদের করণীয় করতে হবে। আমি সরকারের কাছে একটাই দাবি দেওয়া আছে সরকারের কাছে, আপনি পুরান ঢাকা থেকে এই রাসায়নিক দ্রব্য, কেমিক্যালের গোডাউন, প্লাস্টিকের কারখানা এগুলো উচ্ছেদ করতে হবে। এবং এটা আমরা এলাকাবাসী একজোট হয়ে আমাদের এলাকার সম্মানিত সংসদ সদস্য হাজী সেলিমের নেতৃত্বে আমরা দেখেছিলাম এর আগে যখন নিমতলিতে আগুন লাগে তখন এই রাসায়নিকের গোডাউনের কারখানাগুলো কামরাঙ্গীরচরে সরে নেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। ট্যানারি কিন্তু হাজারীবাগ থেকে সরে গেছে, তাহলে এগুলো সরছে না কেন? এগুলো একটা সরকারকে অবশ্যই এটা পদক্ষেপ নিতে হবে, সরকারকে অবশ্যই এটা পদক্ষেপ নিতে হবে এবং সরকারের কাছে এটা আকুল আবেদন, এগুলো আপনারা পুরান ঢাকা থেকে সরে নেওয়ার ব্যবস্থা করেন। ধন্যবাদ আপনাকে। আবারও ফিরতে চাই রাশিদ বাপ্পির কাছে। বাপ্পি, এর আগে আপনি আপনার অভিজ্ঞতার কথা বলছিলেন আর সঙ্গে তাদের আলোচনা আপনি শুনছিলেন, তারা শুধু সরকারি উদ্যোগের কথাই বলছেন, তা আপনার অভিজ্ঞতা আসলে কি বলে? এবং এটিও বলবেন যে ট্যানারি সরে গেছে কিন্তু রাসায়নিকের গোডাউন সরছে না কেন, কি মনে হয় আপনার? আমি শুরুতে বলতে চাই যে এখানে যে সম্মানিত 3 জন অতিথি সবাই কিন্তু বলছেন সরকারি উদ্যোগের কথা, কেউ কিন্তু বলছেন না যে আমরা নিজেরা আর কোনো প্রতিষ্ঠানকে ভাড়া দেব না। যেসব প্রতিষ্ঠান কেমিক্যালের গোডাউন দিবে আমার বাসা বাড়িতে, যেখানে আবাসিক বাসা সেখানে কেমিক্যালের গোডাউন হবে, তারা কিন্তু কেউ সেটা বলছে না। সবাই বলছে সরকারি অবদানের কথা, সরকারকে হস্তক্ষেপ করতে হবে। কিন্তু তারা যদি, আমি মনে করি তারা যদি নিজেরা প্রতিজ্ঞা করেন যে আমরা আর কখনোই কোনো কেমিক্যাল গোডাউন ভাড়া দেব না আমাদের আবাসিক বাসা বাড়িতে, সেটি কিন্তু যদি তারাও যদি সচেষ্ট হন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটি আসলে সমাধান সম্ভব। আর যদি আপনি বলেন যে সরকার একইবার, অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারের তো অবশ্যই প্রণোদনা দেওয়া উচিত, আরও সহায়তা করা উচিত। সেক্ষেত্রে সরকারের একটি উদ্যোগ নেওয়াই যেতে পারে যে এখানকার যে কেমিক্যাল গোডাউনগুলো রয়েছে বা কেমিক্যালের যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে ভালো করে একটা নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে গিয়ে এই ব্যবসাকেও যদি সরকার পৃষ্ঠপোষকতা করে সেক্ষেত্রে তো আরোই ভালো হয়। মোহাম্মদ নয়ন, আপনার কাছে সংক্ষেপে জানতে চাই, বাপ্পি যেটি বলছিলেন যে আপনারা যারা বাড়ির মালিক আছেন এই এলাকায়, তা আপনারা কি সেরকম কোনো প্রতিশ্রুতিবদ্ধ হবেন কিনা যে কোনো রাসায়নিকের গোডাউন আপনাদের আবাসিক বাড়িতে ভাড়া দেবেন না? এটা ভাইয়ের সাথে আমি একমত। খুব একটা সুন্দর কথা বলে, সেটা আমাদের মাথায় ছিল না, খুব সুন্দর একটা কথা বলেছে। তাই এটা আমার হিসাবে আমাদের এলাকার যেমন হাজী বাল্লু রোড 54টা হোল্ডিং আছে, রহমতগঞ্জ 69টা হোল্ডিং আছে, দেবদাস ঘাট 34টা হোল্ডিং আছে। আমরা যদি সব বাড়ি এলাকা যদি একসাথে বৈশা, যদি চেয়ারম্যান কাউন্সিলর আছে, এমপি সাহেব আছে, তাদের সাথে একসাথে যদি আমরা একজোট যদি বসে যদি আলোচনা করি যে কেমিক্যালের গোডাউন, প্লাস্টিক কারখানা আমরা ভাড়া দেবো না, তাহলে এটা একটা
ভালো উদ্যোগ নেওয়া যায়। জি, ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই একমত? আমি তো কিছুক্ষণ আগে আপনি আমার বক্তব্যে বলে গেছি যে আমাদের সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই তাহলে এই দুর্ঘটনা থেকে আমরা মুক্তি ধন্যবাদ পাবো। আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। সবাই সচেতন হোক, একটি নিরাপদ পুরান ঢাকা এবং নিরাপদ ঢাকা মহানগরী গড়ে উঠুক, সেই প্রত্যাশায় শেষ করছি। আজকে এই পর্যন্তই। মামুন। রুমেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চকবাজারে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা বিষয়ে কথা বলতে ব্যবসায়ী, স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দাদের সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। পরে যাচ্ছি চকবাজারে। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবারও ফিরছি আলোচনায়। এবার কথা বলতে চাই সহকর্মী রাশেদ বাপ্পির সঙ্গে। বাপ্পি, আপনি তো আজকে দিনভর এই ঘটনাটি কভার করেছেন। আমরা শুনছিলাম যে এই রাস্তা সরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি, ফায়ার সার্ভিসের যে অত্যাধুনিক যন্ত্রপাতি, সেগুলো এই ঘটনাস্থলে পৌঁছতে অনেকটা ব্যাগ পেতে হচ্ছিল। তা আসলে চিত্রটা কেমন ছিল যদি একটু বলেন আমাদের কাছে। আসলে এই কথাটি সত্যি। আসলে ফায়ার সার্ভিসের যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং সর্বোচ্চ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসকে ঘটনাস্থল পর্যন্ত পৌঁছানোর জন্য। যেখানে আগুন লেগেছে, অর্থাৎ শাহী মসজিদের যে মোড়, ওখানে কিন্তু 3 রাস্তার মোড় এত সরু, যেখানে অত্যাধুনিক গাড়ি কিন্তু আসতে পারেনি ফায়ার সার্ভিসের। আমরা দেখতে পেয়েছি যে রাতে যখন আমি প্রথম এখানে এসে ঢুকি, তখন দেখছি চকবাজার থানার সামনে বড় বড় গাড়িগুলো থামিয়ে রাখা হয়েছে ফায়ার সার্ভিস, এবং সেখান থেকে পাইপলাইন যোগে আরো অনেকটা দূরে এগিয়ে কিন্তু সে আগুন সেখানে পৌঁছাতে হয়েছে। এই কিন্তু চরম চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে এবং এটা কিন্তু প্রতিনিয়তই পড়তে হয়। পুরান ঢাকায় যখনই এরকম অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে, রাস্তাঘাট শুরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু তারা নির্দিষ্ট জায়গা পর্যন্ত তারা পৌঁছাতে পারে না, তাদের সেবাটুকু তারা সঠিকভাবে দিতে পারে না। সেটা কিন্তু আমরা হারে হারে টের পেয়েছি গতকাল রাতের ঘটনায়। আপনাকে রাশিদুজ্জামান, আপনার কাছে আসি। শুনছিলেন যে আপনাদের সরু রাস্তাঘাটের কথা, তো আমরা দেখি আসলে পুরান ঢাকার মোটামুটি পুরোটা জুড়ে এই একই রকম অবস্থা। তো রাস্তা তো নতুন করে বানানো সম্ভব কিনা আমি জানি না, কিন্তু এই অবস্থা নিরসনের জন্য যে কোনো ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স এগুলো যাতে পৌঁছতে পারে, সেজন্য কি করা যেতে পারে? সেগুলো করা যেতে পারে। ভাই কিছুক্ষণ আগে যে কথাটা বললো, আমাদের পুরনো ঢাকায় ঐতিহ্যবাহী এটা পুরনো ঢাকা। আমাদের রোডঘাটগুলো যেখানে দেখতে পাচ্ছেন, ডান দিকে বলেন আর বাম দিকে বলেন, অট্টালিকা বিল্ডিং সব হয়ে গেছে। আমরা এই রোডগুলো এখন হয়ে গেছে কি, দেখা গেছে ডানে দেখবেন, বামে দেখবেন কিছু টং দোকান, কিছু গাড়ি স্টপ করে রাখা হয়, মাল ডাম্পিং করে রাখা হয়। আমরা যদি এগুলা নিজেরা যদি উদ্যোগ নিয়ে যদি এগুলা রোডঘাট থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আমি মনে করি এই গাড়ির যেগুলো কথা বলতেছেন, ফায়ার ব্রিগেড বলেন, অ্যাম্বুলেন্স বলেন, আশা করি ইনশাল্লাহ চলে আসবে তারা। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ নয়ন, আপনার কাছে আসি। সেটি হচ্ছে একই প্রশ্ন যদি আপনার কাছে রাখি আমি, যে এই যানজট মুক্ত করার জন্য কিংবা রাস্তাগুলোকে, রাশেদুজ্জামান ওয়াহাব যেটি বলছেন যে রাস্তাগুলোকে ফ্রি রাখার জন্য, তো আমরা আসলে দেখি যে বিভিন্ন দোকানের মালপত্র কিন্তু রাস্তার উপরেই রাখা হয়। দেখেন, চকবাজার বাংলাদেশে একটা ঐতিহ্য এলাকা। চকবাজার 64টা জেলার মানুষ এই চকবাজারে আসতে হবেই। চকবাজারে না আসলে তারা বাঁচতে পারবে না, এখান থেকে তাদের ব্যবসা। তো 64টা জেলার মানুষ চকবাজারে আসে, তো রাস্তাঘাট যানজট থাকবেই। তো এখন একটা আমার মাথায় যেটা আসলো, একটাই উপায় আছে। আমাদের এখানে মনে করেন চারদিকে রাস্তা আছে, গলি আছে, গলি আছে। এখন মনে করেন যদি এটা একটা সমাধান একটা বের করা যায়, যদি আমরা এই যেমন প্রশাসন আছে, চকবাজার থানা, ওসি সাহেব, শামীম সাহেব খুবই ভালো লোক, আমাদের এলাকার এমপি সাহেব, কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর হাজি হাসান পিল্লু সাহেব, তাদের সাথে যদি আমরা সবাই মিলে যদি এটা একত্রিতভাবে হয়ে যদি রাস্তাগুলি যদি আমরা 1 বাই 1 রোড করতে পারি, তাহলে আমার মনে হয় অনেকটা যানজট কমে যাবে। আরেকটা বিষয় আপনার কাছে আসতে চাই, একসময় আমরা দেখতাম যে পুরনো ঢাকায় অনেক প্রাকৃতিক জলাধার ছিল, অনেক পুকুর ছিল। এখন যদি আমরা বলি সে হোসেনিদালা ইমামবাড়ার ভিতরে একটি পুকুর আছে, এছাড়া বাকি যে পুকুর হয় ভরাট হয়ে গেছে, না হলে দখল হয়ে গেছে। এ ব্যাপারে কি বলবো সেটা আপনারা এটা বলতে পারবেন, আপনাদেরই জানা আছে। এটা এখন আর কিছু এগুলার বলার দরকার নাই। এখন মনে করেন এটা আগে ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু আগে যা ছিল 70% এখন আমরা চোখে দেখি না। আগের যে খাবার খেতাম সেই খাবারকে এখন আমরা পাই না। মানা কোথায় চলে গেছে সেটা আপনারা ভালো করে বুঝেন, জাতীয় জানে। বাপ্পি, একেবারে সংক্ষেপে যদি আপনি বলেন, সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের কথা আপনি বলছিলেন, তো এছাড়া আমরা দেখি যে ফায়ার সার্ভিস এখানে যে পানির উৎস হিসেবে কি ব্যবহার করেছেন বা পানি কোত্থেকে এনেছেন? আপনি যেহেতু জলাধারের কথা বললেন, এখানে কিন্তু একটি পজিটিভ দিক হচ্ছে এটি যে কেন্দ্রীয় কারাগারের ভিতরে, অর্থাৎ পুরনো যে কেন্দ্রীয় কারাগার, সেই কারাগারের ভিতরে একটি জলাধার আছে, একটি বড় পুকুর আছে, যেমনটা আমরা শুনেছি। সেই পুকুর থেকে কিন্তু পানি সরবরাহ করা হয়েছিল এবং প্রত্যেকটা বাড়ির মালিক কিন্তু রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি
পানির ব্যবস্থা করা হয়েছিল এবং পানির সংকটে তেমন একটা পড়তে হয়নি এবারের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিসকে। ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন মামুন, যে কথা বলছিলাম এই পুরনো ঢাকার তিনজন ব্যবসায়ীর সঙ্গে যারা আসলে সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। তো সংকটটা কি সেটি তারা সবাই জানেন এবং সংকট সমাধানের পথটাও তারা বলছেন, কিন্তু এখন একটাই বিষয়, সেটি হচ্ছে যে সংকটের সমাধান চিহ্নিত হয়েছে কিন্তু সেটি বাস্তবায়ন হয় না বলেই পুরনো ঢাকায় দিনের পর দিন এরকম নানান নাগরিক সমস্যা তারা ভোগ করেন। এবং এরকম আজকে যে আগুনের ঘটনাটি ঘটলো, এরকম যে কোনো আগুনের ঘটনা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে হতাহতের সংখ্যাটিও বেশি হয়। তো এইসব সংকট কাটিয়ে উঠে পুরান ঢাকা নিরাপদ এবং বাসযোগ্য হয়ে উঠবে সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকে এখানেই। মামুন। দর্শক, চকবাজারে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে আলোচনা করতে স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দাদের সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চকবাজারে চুরিহাটটা এখন ধ্বংসস্তূপ। উদ্ধারকৃত ৬৭ লাশের মধ্যে ৪০ জন শনাক্ত, নিখোঁজ অনেকে। গাড়ি দুটো হঠাৎ থেকেই ভাস্ট হওয়া শুরু করছে, তারপর যে আর ভাস্ট হওয়া শুরু হয়েছে আর থামেই নাই ভাস। আমরা এখনো খুঁজে পাইনি, কেন আসছে এখানে যত বডি আছে দেখছি, যেগুলো পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তার ওই যে ডিএনএ নমুনা প্রোফাইলিংয়ের মাধ্যমে ডিএনএ নমুনা সংগ্রহ করে এই কাজে সহযোগিতা। নাম্বার অনুযায়ী তাদেরকে আমরা আইডেন্টিফিকেশন এবং তাদের পোস্টমর্টেম করব। পুরো এলাকায় নেই গ্যাস, পানি, বিদ্যুৎ, চরম দুর্ভোগে মানুষ। পানি সংযোগ দিচ্ছে না এবং গ্যাস বিদ্যুৎ আমাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং ছোট ছোট বাচ্চা আছে, বয়স্ক লোক আছে, আমরা কিন্তু খুব বিপদের অবস্থায় আছি। বাসার ভিতর থাকতে পারি না, বাচ্চা কাচ্চা এই যে কাপড় চোপড় ছাড়াই নিয়ে এসে পড়ছে। এখানে যতক্ষণ পর্যন্ত এই আগুনে পোড়া বজ্র আমাদের অপসারণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কাজ করে যাব। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।